এইচআর যখন কাজ করে পিপল নিয়ে কাজ করে, কিন্তু পিপলকে অ্যালাইন করা লাগবে কিন্তু প্রসেসের সাথে। আমরা যদি খুব বেশি পিপল কেন্দ্রিক হয়ে যাই, সেখানে যদি প্রসেসটাকে আমরা ইগনোর করে যাই, তাহলে কিন্তু আমরা পিপলের উপরে অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে যাব। এবং পিপল যদি প্রসেস প্রপারলি ডিফাইন করা না থাকে, তাহলে কিন্তু পিপল ডেভেলপমেন্টটা ডিফিকাল্ট হয়ে যায়। প্রসেস এবং পিপলকে যদি অ্যালাইন করা যায়, তাহলে কিন্তু আমি এখানে প্রসেসটাকে স্পিড আপ করতে পারছি ইঞ্জিনিয়ারিং করে। অন দ্য আদার হ্যান্ড আমি পিপলকে কিন্তু ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ডেভেলপ করতে পারছি। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই শোটি আমরা করে থাকি সাধারণত এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, টু সাম এক্সটেন্ট একাডেমিশিয়ানদেরকেও আমরা ইনভাইট করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছে একজন গ্লোবাল এইচআর কনসালটেন্ট লুৎফুন নাহার জয়া, যিনি ফর্মার হেড অফ এইচআর সোনালী ব্যাংক ইউকে। আজকে তার সঙ্গে কথা প্রসঙ্গে আমরা অনেক কিছু জানবো। বিশেষ করে আমাদের মাঝে অনেকেই কেরিয়ার ক্রাইসিসের একটা সার্টেন পিরিয়ডে গিয়ে দেশের বাইরে চলে যেতে চায়, সেটার ভালো এবং মন্দ দিক আজকে আমরা জয়ার মুখ থেকে শুনবো। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিফ্যান্ট গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকে কথা শুনে নিই আজকের অতিথির কাছ থেকে। জয়া, স্বাগতম। কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা জয়া, তোমার আমি ইন্ট্রোতে বলছিলাম বিশেষ করে তুমি প্রায় 16 বছর বাংলাদেশে ভিকারুন্নেসায় তুমি পড়াশোনা করেছো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স, বিশেষ করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। এরপরে অনেকগুলো ডাইভার্সিফাইড অর্গানাইজেশনে কাজ করেছো। কাজ করার পরে কেরিয়ারের একটা নির্দিষ্ট লেডারে পৌঁছার পরে, অর্থাৎ হেড অফ এইচআর হিসেবে তুমি দায়িত্ব পালন করেছো, স্পেশালি আমরা জানি যে অ্যাপেক্স ফুটওয়্যারে। তো এরকম একটা পর্যায় থেকে হঠাৎ করে দেখলাম যে গত 2-2.5 বছর আগে তুমি ইউকেতে চলে গেলা। এটার কি কারণ, মানে এই কারণটা যদি একটু বলো। থ্যাংকস ফর ইউর কোয়েশ্চেন, ভেরি নাইস কোয়েশ্চেন। সো তোমার অনুষ্ঠানটা শুরু করার আগে তুমি একটা ইন্ট্রো দিচ্ছিলা, সেখানে তুমি বলেছিলা যে মিড ক্যারিয়ার ক্রাইসিসের কথা। সো আমার একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছিল যে আমি লোকাল ক্যারিয়ারের যতটুকু অ্যাচিভ করতে চেয়েছিলাম আমি তার অনেকখানি করে ফেলেছি। হঠাৎ করে তখন ওই সময়টাতে মনে হচ্ছিল যে এখনো আমার কাজ করার মতো আরেকটু লম্বা সময় আছে। সো আমি কেন গ্লোবাল প্ল্যাটফর্মটা কেন দেখবো না। সো ওই ইচ্ছা থেকেই আমার কাছে 2022 সালে তখন আমি একটা প্ল্যান করি যে আমি দেশের বাইরে চলে যাব, আমি আমার এডুকেশন আবার রিনিউ করব। তো ওই প্ল্যান থেকে ওই সময়টাতে আমি দেশের বাইরে চলে যাই এবং আমি মাস্টার্স করি ডেটা অ্যানালিটিক্সে। এবং তারপরে আমি রেনল্ডস নামে একটা অর্গানাইজেশনে জয়েন করি যখন আমি স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড ইভেনচুয়ালি বাংলাদেশের যে সোনালী ব্যাংকের ইউকেতে একটা ব্রাঞ্চ আছে, যদিও সোনালী ব্যাংক নামে পরিচিত না, ওটা হচ্ছে এসবি ইউকে নামে পরিচিত, সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড। সো ওই অর্গানাইজেশন থেকে আমাকে আসলে ওরা একটা অফার পাঠায়। সো তাদের সাথে আমি এইচআর কনসালটেন্ট হিসেবে 1.5 বছর কাজ করি। সো আসলে তুমি যদি বলো, আমি এক কথায় যদি বলতে চাই, আমি গ্লোবাল প্ল্যাটফর্মটা দেখতে চাচ্ছিলাম, যে লোকাল অর্গানাইজেশনে কাজ করলাম বা বাংলাদেশে বসেও কিন্তু গ্লোবাল অর্গানাইজেশনে কাজ করেছি। সো দেশের বাইরে গিয়ে আবার লোকাল এবং গ্লোবাল 2 ধরনের অর্গানাইজেশনে কাজ করা হলো। সো ইউকের এক্সপোজারটা পাওয়া, একটা গ্লোবাল এক্সপোজার পাওয়া। দ্যাটস গ্রেট। কিন্তু আমার আরেকটা সম্পূরক কোশ্চেন আছে। তুমি এখানে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছো ম্যানেজমেন্টে, এরপরে আবার এই এত দিন পরে এসে আবার হঠাৎ করে আরেকটা মাস্টার্সের দিকে তুমি ঝুঁকে গেলা, মানে স্কিল মাইগ্রেশন না করে স্টুডেন্ট ভিসায় কেন গেলা? এটা আমার একটা কোশ্চেন। এবং সেখানে আগের পড়াশোনাটা যেহেতু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, তো এবার পড়াশোনাটা ডেটা অ্যানালিটিক্সের উপরে তুমি মাস্টার্স করেছো যতটুকু আমার মনে পড়ে, আলস্টার ইউনিভার্সিটি। তো এই যে স্টুডেন্ট ভিসায় যাওয়া এবং ডেটা অ্যানালিটিক্সকে বেছে নেওয়া, এইটার ব্যাপারে যদি কিছু বলো। ওকে, সো আমি 2004-এ বিবিএ করি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে এমবিএ করি 2005-এ। সো অলমোস্ট আমি কিন্তু প্রায় 20 বছরের কাছাকাছি ক্যারিয়ার গ্যাপ আছে আমার, স্টাডি গ্যাপ আছে। সো 20 বছর পরে এটা একটা ভেরি কমন কোয়েশ্চেন। এটা কিন্তু আমার ইউকের যে অর্গানাইজেশনে আমি পড়াশোনা করেছি, মানে আলস্টার ইউনিভার্সিটিও আমাকে কোয়েশ্চেন করেছিল যে এত বছর পরে এমবিএ থাকার পরে আবার কেন এমএসসি। সো আমাকে এই কোয়েশ্চেনটা ওদের কাছেও ফেস করতে হয়েছিল। আসলে কোয়েশ্চেনটার অ্যান্সার আমি ওদেরকেও যা দিয়েছি, তোমাকেও আজকে সেই অ্যান্সারটাই দিচ্ছি। আমরা যখন ক্যারিয়ারের একটা পর্যায়ে চলে আসি, আমরা সবসময় কিন্তু বলি যে আমাদের লার্নিং ইজ লাইফ লং লার্নিং, তাই না? আমরা কিন্তু সবসময় পড়াশোনার ভিতরে থাকি। সো এই পড়াশোনার ভিতরে থাকার কারণে
সো আমাদেরকে কিন্তু রিনিউ করার প্রয়োজন আছে, আমাদের এডুকেশনটাকে রিনিউ করা লাগে, কারণ ওয়ার্ল্ড খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। সো আমি যেই সময়টাতে এইচআরে কাজ শুরু করেছিলাম সেই 2006 সালে, আর তারপরে এখন 2022-এর এইচআর কিন্তু আর একরকম নাই। সো 2022-এ এসে আমি যে চেঞ্জটা দেখতে পেয়েছিলাম ওই সময়টাতে, এবং আফটার করোনা যেই চেঞ্জটা আসলে খুব বেশি নোটিফিকেশন এসেছিল, সেটা হচ্ছে এইচআর মুভ করছে কিন্তু ডেটা ড্রিভেন ম্যানেজমেন্টের দিকে, নিউমেরিক এইচআর এর দিকে যাচ্ছে। সো সেইখানে ডেটা অ্যানালাইসিস বা ডেটা না জানলে আসলে স্ট্র্যাটেজিক রোলে খুব বেশি কিন্তু আসলে কন্ট্রিবিউট করা সম্ভব না। সো সেই মানসিকতা থেকেই কিন্তু আমি কন্ট্রিবিউট করার জন্য ডেটা অ্যানালিটিক্সের উপরে ওখানে আবার মাস্টার্স করি। সো আমার কাছে মনে হচ্ছে ইট ক্যান বি এ ভেরি গুড কম্বিনেশন, যখন একটা মানুষের এইচআর এমবিএ থাকবে, সাথে তার ডেটার উপরে তার একটা দখল থাকবে, তখন হচ্ছে কিন্তু তার ডিসিশন গুলা কিন্তু ফার্ম ডিসিশন হবে এবং ডেটা ড্রিভেন ডিসিশন হবে। আই ডু অ্যাডমায়ার ফর ইউর ডিসিশন। বাংলাদেশের অনেকেই, একটা আমি ইন্ট্রোতে বলছিলাম যে জব করতে করতে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে মনে হয় যে আর কোনো গ্রোথ হচ্ছে না, মানে কেরিয়ার ক্রাইসিস আমরা বলি এটাকে, মিড লেভেল ক্রাইসিস, বা একটা সার্টেন পিরিয়ডে একদম টপ লেডারে পৌঁছার পরে তখন দেখা গেল যে তার আর ভালো লাগছে না, যে আমি প্রবাবলি আর আমার গ্রোথ হচ্ছে না। ওই পর্যায়ে কিন্তু অনেকেই, আমি আমাদের ক্লোজ সার্কেলের ভিতরে অনেকের শুনেছি যে দেশের বাইরে চলে যেতে চায়। এই যে তুমি 2-2.5 বছর আগে গেলা, তোমার অভিজ্ঞতার আলোকে তাদের জন্য কি পরামর্শ থাকবে, এবং তুমি যাওয়ার পর আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছো, যে চ্যালেঞ্জগুলো শুনলে হয়তো ওরা রিলেট করতে পারবে, আর তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে? বাংলাদেশে আসলে একটা লেভেল পরে, স্পেশালি 40 পরে এসে সবাই এই ফিলটা করা শুরু করে যে আমি মনে হয় আসলে 30 থেকে 40 আমরা যত কুইক গ্রো করি, এই গ্রোথটা কিন্তু 40 পরে এত কুইক থাকে না। এখন আমরা দুইটা জিনিস করতে পারি, আইদার একসেপ্ট করে নেওয়া যে গ্রোথটা এত বেশি থাকবে না, আর কেউ যদি এমন হয় যে না আমি এটা একসেপ্ট করতে পারছি না, ইন দ্যাট কেস তারা কিন্তু এডুকেশনটাকে রিনিউ করা, স্কিল এনহ্যান্স করা, এবং গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে কেউ যদি চিন্তা করে তাহলে তাকে কিন্তু স্কিল এনহ্যান্সের দিকে অনেক বেশি নজর দিতে হবে। আর বাইরে চলে যাওয়াটা আসলে কিন্তু হয়তোবা মানে খুব বলতে হয়তো বা খুব সহজ, কিন্তু আসলে ইটস এ প্রসেস, যে জার্নিটা কিন্তু আসলে আজকে আমি চিন্তা করলাম কালকে চলে যাব, এত সহজ না। হ্যাঁ, এটার জন্য অনেক প্রিপারেশন আছে। আর গত 2.5 বছর আমি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এইচআর-এর আমি যা কিছু আমার যে লার্নিং ছিল, আমি বলবো তার প্রায় 70%ই কোনো কাজে আসেনি। সো আবার নিউ লার্নিং রিনিউ করতে হয়েছে, আবার নতুন করে শিখতে হয়েছে। তো সেখানে হচ্ছে আমি একটু পড়াশোনা করেছি ডেটাতে, আবার আমি কিন্তু এইচআর-এর যেই অন্যান্য সাবজেক্টগুলো আছে, এইচআর মানে যেহেতু ডেটা আর এইচআর আমি কাজ করছি, এইচআর-এ পড়াশোনা করেছি ডেটায়, তো আমার কিন্তু ডাবল পড়াশোনা করা লেগেছে, যে ওদের এইচআরও আমার শিখতে হয়েছে, আমার একাডেমিক পার্টের জন্য আমাকে ডেটা অ্যানালিটিক্স শিখতে হয়েছে। সো আমাকে কিন্তু কম্বাইন্ডলি প্রচুর সময় দিতে হয়েছে পড়াশোনার পিছনে। সো এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় একটা চ্যালেঞ্জ হচ্ছে জব মার্কেটে। আমরা যেহেতু এশিয়ান, ওই জব মার্কেটে ঢোকাটা কিন্তু এত সহজ না, একটু ধৈর্য দরকার, বিশেষ করে এইচআর এর জবে। হ্যাঁ, এইচআর-এ ওরা প্রেফার করে নেটিভ, কিন্তু তারপরেও যেহেতু ডাইভার্সিফিকেশনের একটা ব্যাপার, তাদেরও কিন্তু ডাইভার্সিফিকেশনের একটা টার্গেট আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু পসিবল, অবশ্যই পসিবল এশিয়ান বা বাংলাদেশি হিসেবে জব মার্কেটে ঢোকা। আমি বলবো প্রিপারেশনটা হচ্ছে একটু সময় নিয়ে প্রিপারেশন নিতে হবে, এফোর্ট অনেক বেশি দিতে হবে, কারণ এটা গ্লোবাল কম্পিটিশন, আমি আর লোকাল কম্পিটিশনে নাই। অতএব প্রচুর কিন্তু এফোর্ট দিতে হয়, এবং ওদের কাছে কিন্তু একটা জিনিস প্রুফ করা লাগে জবের ইন্টারভিউতে, যে আই ক্যান বি দেয়ার টিম মেম্বার। সেটা কিন্তু শুধুমাত্র আমার নলেজে, আমার কমিউনিকেশনে, ইভেন আমার গ্রুমিংয়ে, মানে তাদের যাতে ওই ফিলটা আসে যে আমি তাদের টিম মেম্বার হতে পারি, বা সেটা হওয়ার মতো ডিজার্ভ করে সে, আই ডিজার্ভ দ্যাট। এবং সেখানে কিন্তু ইন্টারভিউর সময় একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে আমরা খুব রোবোটিক ইন্টারভিউ কিন্তু এখানে হয় না। ইন্টারভিউর সময় কিন্তু ওদের সাথে এত স্পন্টিনিউয়াস থাকা লাগে যে তারা যাতে ফিল করে যে দিস পারসন আই ওয়ান্ট টু হ্যাভ ইন মাই টিম। হ্যাঁ, আমি একে আমার টিমে নিতে পারি, এবং কোনো কালচারাল গ্যাপ হবে না। তাকে কিন্তু ওই ভাইবটা দিতে হবে যে আমাকে যদি রিক্রুট করা হয় সেখানে কোনো কালচারাল গ্যাপ হবে না, আমি তোমার কালচারে একদমই আমার নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো, এবং তোমার কালচারে আমি মানে এখানে কোনো কালচারাল গ্যাপ হবে না। সো এই কনফিডেন্সটা কিন্তু ইন্টারভিউর ওই 30 মিনিটস বা 1 ঘন্টার ভিতরেই কিন্তু তাদেরকে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, এবং এটার জন্য প্রচুর প্রিপারেশন
প্রচুর প্রিপারেশন। তোমার কি এই 2-2.5 বছরে একবারও মনে হয়েছে যে আই হ্যাভ টেকেন এ রং ডিসিশন, মানে এই পর্যায়ে এসে ইউকেতে এসে? না, আমার কাছে বাংলাদেশ তো আমার বরং দেশ। অপরচুনিটি মনে হয়েছে? হ্যাঁ, অফকোর্স, কারণ বাংলাদেশ আমার দেশ, আমার জন্য বাংলাদেশ সারা জীবন ওপেন থাকবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, বাইরে আমার জন্য বাইরের জব মার্কেটটা এটাও হয়তোবা সবসময় ওপেন থাকবে, কিন্তু আমি যত তাড়াতাড়ি যেতে পারবো আমি তত তাড়াতাড়ি সেট হতে পারবো। আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে আনফর্চুনেটলি হচ্ছে আমাদেরকে ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় 40 মানে তোমার প্রোডাক্টিভিটি কমে গেছে, নলেজ ব্যাকডেটেড হয়ে গেছে। সো এই জিনিসটা আমি ওদের ভিতরে দেখি নাই। ওখানে আমি খুব স্বাচ্ছন্দ্যের সাথে 70 বছরের লোককেও কাজ করতে দেখেছি। সো এই ভাইবটা আমি পাইনি। সো আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন। এবং এটা কিন্তু আমরা, তুমিও জাপানে গেছো, আমিও গিয়েছি, জাপানেও কিন্তু দেখেছি আমরা যে 70+ লোকজন কাজ করছে, স্বাচ্ছন্দ্যে কাজ করছে, ফুল টাইম কাজ ইউকেতে করছে। তো রিটায়ারমেন্ট এজ নেই, যতদিন ফিটনেস থাকবে, যতদিন ফিটনেস থাকবে দে ক্যান ওয়ার্ক ততদিন। সো আমাদেরকে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আমরা নিজেরাও নিজেদেরকে হেলদি রাখি না, আর অর্গানাইজেশন গুলো আমাদেরকে কন্টিনিউয়াস এটার ব্যাপারে খুব একটা ইন্সপায়ার করে না বা দায়িত্ব নেয় করে না। হ্যাঁ, এবং অর্গানাইজেশন গুলো কোনো না কোনো ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আফটার 40 ইউ আর নাও ওল্ড, মানে ডিপ্রিসিয়েশন শুরু হবে। আচ্ছা জোয়া, তুমি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং হেড অফ হিউম্যান রিসোর্সেস, দুটো দায়িত্ব একই সঙ্গে পালন করেছো কিছু অর্গানাইজেশনে। এই ক্ষেত্রে মানে অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হয়েছে, এটা যদি তোমার এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু আমার কাজ ছিল প্রসেস নিয়ে কাজ করা। সেখানে প্রসেস ডকুমেন্টেশন, প্রসেস ইমপ্রুভমেন্ট এবং প্রসেস অডিট, ওভারঅল এই হলিস্টিকলি এই কাজগুলো করা লাগতো। অন দ্য আদার হ্যান্ড সেখানে কিন্তু আমি এইচআরটাও অ্যাট এ টাইম অ্যাজ ফাংশন হিসেবে এইচআরকে দেখেছি। আর এমআর এর কাজটা কিন্তু হচ্ছে সব ফাংশনগুলার প্রসেস নিয়ে কাজ কম্পাইল করা। সো এইচআর যখন কাজ করে পিপল নিয়ে কাজ করে, কিন্তু পিপলকে অ্যালাইন করা লাগবে কিন্তু প্রসেসের সাথে। আমরা যদি খুব বেশি পিপল কেন্দ্রিক হয়ে যাই, সেখানে যদি প্রসেসটাকে আমরা ইগনোর করে যাই, তাহলে কিন্তু আমরা পিপলের উপরে অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে যাব। এবং পিপল যদি প্রসেস প্রপারলি ডিফাইন করা না থাকে, তাহলে কিন্তু পিপল ডেভেলপমেন্টটা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমরা সাকসেসর নিয়ে কথা বলি, সাকসেসর ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, কিন্তু প্রসেসটা যদি ডিফাইন করা থাকে তাহলে কিন্তু সাকসেসর ডেভেলপ করা কিন্তু অনেক সহজ। কারণ সেকেন্ড ম্যান যিনি থাকবেন তিনি কিন্তু তার এই লার্নিংটা প্রসেস থেকেও কিন্তু এটা পাওয়া সম্ভব। এবং প্রসেস এবং পিপলকে যদি অ্যালাইন করা যায়, তাহলে কিন্তু আমি এখানে প্রসেসটাকে স্পিড আপ করতে পারছি ইঞ্জিনিয়ারিং করে। অন দ্য আদার হ্যান্ড আমি পিপলকে কিন্তু ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ডেভেলপ করতে পারছি। সো এই দুটো জিনিস যদি পাশাপাশি চলে, মেজারমেন্ট ইউনিট হিসেবে বা টুলস হিসেবে আমি বলবো পারফরমেন্স ম্যানেজমেন্টের ব্যালেন্স স্কোরকার্ড বা অন্য যে কোনো মেথড এখানে মেজার করার জন্য রাখা যেতে পারে। প্রসেস এবং পিপল, হ্যাঁ, মানে তোমায় বলতে চাচ্ছো জয়েন্টলি যদি প্রোডাক্টিভ হয়, তোমার ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ রোলটা মেইনলি ফোকাস ছিল প্রসেসের উপরে, আর এদিকে তো পিপল নিয়ে হেড অফ এইচআর হিসেবে কাজ করছো। দুটাকে অ্যালাইন করে আলটিমেটলি এটাকে, সো পিপল এন্ড প্রসেস যদি রান করে, পিপল রান করে, প্রসেস রান করে, অর্গানাইজেশন অটোমেটিক্যালি উইল বি বেনিফিটেড। তুমি একটা কথা উচ্চারণ করেছো যে ব্যালেন্স স্কোরকার্ড। তো 2006 থেকেই তুমি পারফরম্যান্স ম্যানেজমেন্টের টুল হিসেবে ব্যালেন্স স্কোরকার্ড নিয়ে কাজ করেছো, যেটা আমি জানি ব্যক্তিগতভাবে। তো এই যে সময়টা 2006 এর কথা বলছিলাম, সেই সময়টা কিন্তু ব্যালেন্স স্কোরকার্ড ততটা ফ্যামিলিয়ার ছিল না আমাদের এইচআর প্র্যাকটিসের মধ্যে। সেই সময় তুমি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছো এবং কিভাবে সেটা উতরে গেছো আর কি? ওকে, 2006 সালে আমি তখন এসিআই গোদরেজে কাজ করতাম। তখন এসিআই ব্যালেন্স স্কোরকার্ড ইউজ করে, গোদরেজও ব্যালেন্স স্কোরকার্ড ইউজ করে। সো এসিআই গোদরেজ ইজ জয়েন্ট ভেঞ্চার। সো যেহেতু দুইটা অর্গানাইজেশনই ব্যালেন্স স্কোরকার্ড ইউজ করে, জয়েন্ট ভেঞ্চারও ব্যালেন্স স্কোরকার্ড আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। চ্যালেঞ্জের জায়গাটা ছিল ওই সময়টাতে ব্যালেন্স স্কোরকার্ড বাংলাদেশে একদম নতুন। অতএব আমরা যে ট্রেনিং করব বা কারো কাছ থেকে শিখবো, দের ইজ নো ওয়ে। সো তখন কিন্তু শেখার জন্য আইদার এসিআই টপ এইচআর এর যারা ছিলেন অথবা গোদরেজের হেড অফ এইচআর বা ওনারা অনেক হেল্প করেছিলেন, বা গ্লোবাল অফিস যেটা, হ্যাঁ গ্লোবাল অফিস, গোদরেজের ইন্ডিয়াতে যে গ্লোবাল অফিসটা, ওনারা অনেক হেল্প করেছিলেন। আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, যেহেতু একদমই নতুন, মানুষজন কিন্তু তারা রেসিস্ট করছিল যে তারা এটা চায় না, এইটা আবার কেন, কি ব্যালেন্স স্কোরকার্ড ইজ ভেরি ডিফিকাল্ট। সো এবং ব্যালেন্স স্কোরকার্ডে 4টা প্যারামিটার থাকে, এগুলা সেট করা অনেক ডিফিকাল্ট, এগুলাকে একদমই মেজারমেন্ট ইউনিটে আনতে হয়। সো ফাইন্যান্স বা অন্যান্য ফাংশনগুলোকে কিন্তু নিউমেরিক্যাল ফিগারে নিয়ে আসা যায়, ওয়ারেজ
কাস্টমার সার্ভিস আছে বা অন্যান্য যেই এইচআর আছে, এদেরকে আসলে সেই মেজারেবল ইউনিটে আনাটা কিন্তু অত চ্যালেঞ্জিং ছিল, এত ইজি ছিল না। সো কিন্তু করা গিয়েছে, ঠিক আছে, এবং সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য আসলে কম্বাইন্ডলি কাজ করা লেগেছিল আমার ওই সময়। গুড। যাক, যে সময়টাতে তুমি শুরু করেছো এটা আসলে সত্যি সারপ্রাইজিং। মানে এখন তো বর্তমানে হয়তো কেপিআই বেস পারফরম্যান্স বা ব্যালেন্স স্কোর কার্ড, চারটা প্যারামিটারকে মানে অ্যালাইন করে যে টার্গেট সেট করে পারফরম্যান্সের টুলস হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা সমসাময়িক বিষয় হলো বাংলাদেশের জব সিকাররা বলছে, আমরা জানি যে শিক্ষিত গ্রাজুয়েটের সংখ্যাটা অনেক বেশি, মানে গ্রাজুয়েট না, সত্যি আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি। তারা বলছে যে আমরা কাঙ্ক্ষিত জব পাচ্ছি না। অন দ্য কন্ট্রারি, বিপরীত পক্ষে এমপ্লয়ার যারা তারা বলছেন আমরা রাইট স্কিলের লোক পাচ্ছি না, মানে অ্যাজ এ রেজাল্ট ফরেন এমপ্লয়ীদেরকে তারা নিয়ে আসছে। এই যে গ্যাপ, ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ, এটার কারণ কি বলে মনে করো তুমি, এবং এখান থেকে উত্তরণের উপায়টা কি? ইন্ডাস্ট্রি এবং একাডেমির গ্যাপ। সো ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট একরকম, পড়াচ্ছে এরকম। হ্যাঁ, সিলেবাসটা, একাডেমিক সিলেবাসটা অন্যরকম। একাডেমিক সিলেবাসটা হচ্ছে ভেরি মাচ থিওরি বেসড। আসলে একাডেমি কি করছে, একাডেমি যখন আসলে গ্রাজুয়েশন করাচ্ছে বা মাস্টার্স করাচ্ছে, তাদের কিন্তু আসলে মাস্টার্স পর্যন্ত যারা যখন চিন্তা করে, এগুলো কিন্তু একটু থিসিস বেসিস পড়াশোনা, থিওরি বেস, থিসিস বেস। কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করতে আসছে, সেখানে কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, আমরা কাজটা কিভাবে করব, মানে নো হাউটা তারা বুঝতেছে না। হাউ পার্টটা, একাডেমিটা হচ্ছে হোয়াট এক্স্যাক্টলি, কাজ করতে এসে হাউ। তখন চ্যালেঞ্জটা যেটা হচ্ছে, আমি তো আসলে হাউ জানি না, আমি তো জানি হোয়াট, কি করতে হয় সেটা আমি জানি, কিন্তু কিভাবে করতে হয় আমাকে তো, কারণ হচ্ছে যারা পড়াচ্ছেন তারাও কিন্তু হয়তোবা আসলে হাউ পার্ট জানেন না, কারণ তারা তো এখান থেকে ইন্ডাস্ট্রি থেকে কাজ করে যান নাই, তাই না? তো এই গ্যাপটা রয়ে গেছে প্রচুর পরিমাণে। আমি যখন বাংলাদেশে ছিলাম প্রচুর ছেলে মেয়ের সিভি পেতাম, এবং আমার কাছে আসলে খুব খারাপ লাগতো যে আসলে ইন্টারভিউ বোর্ডে এসে কিছু বলতে পারছে না বা ইন্ডাস্ট্রি কি চায়। তো এটা থেকে যদি উত্তরণের কথা চিন্তা করা হয়, আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অবশ্যই যখন একাডেমিক সিলেবাস তৈরি করা হয়, এটাকে ঢেলে সাজানো। এবং এখানে আমার তোমার কি মনে হয় না যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে ওই সিলেবাসের সঙ্গে অন্তর্ভুক্ত করা দরকার, তাদের ওপিনিয়ন নেওয়া, বা আসলে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টটাকে আসলে সার্ভে করা, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালাইসিস করা। যেহেতু একাডেমিগুলোতে মানে ইউনিভার্সিটিগুলোতে প্রচুর রিসার্চ হয়, সেই রিসার্চের গুরুত্বপূর্ণ একটা অংশ থাকা দরকার যে মানে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা কি, এটার উপরে মানে, এবং আরো স্পেসিফিক্যালি অ্যানালাইসিস করলে আমার আসলে এই দেশে কত পার্সেন্ট কোন ধরনের ইন্ডাস্ট্রি আছে, আমার গার্মেন্টস কত পার্সেন্ট আছে, আমার ফার্মাসিউটিক্যালস কত পার্সেন্ট আছে, এবং কোনটার জন্য আসলে কোন ধরনের লোক দরকার, এবং আমি কিভাবে এটাকে আমার একাডেমির কারিকুলামের ভিতরে অ্যালাইন করতে পারি। সো আমাদের হয়তোবা কিছু কমন সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বা বিবিএমবিএ আছে, বা আর্টস ফ্যাকাল্টিতে কিছু সাবজেক্ট আছে, পালি, ইসলামী ইতিহাস, এত কিছু। জব ক্ষেত্রে আসলে কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু লাগছে মার্চেন্ডাইজিং, কিন্তু মার্চেন্ডাইজিং কিন্তু আসলে কোনো সাবজেক্ট বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা মার্চেন্ডাইজিং এর কোনো কিছু নেই। হয়তোবা জবের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে হয়তোবা ডিজাইনিং এর লোকজন, হ্যাঁ, কিছু ডিজাইনিং ইউনিভার্সিটিগুলা, যেমন আমি যখন রিটেলে ছিলাম দেখেছি ডিজাইনিংটাকে খুব ফোকাস দিয়ে পড়াশোনা করানো হচ্ছে। বাট আমার কাছে মনে হয় আরেকটু বেশি অ্যালাইন করা, এবং কমন সাবজেক্টগুলোকে আরেকটু বেশি কাস্টমাইজ করে নিয়ে আসা, টিচিং এ ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনারদেরকে ইনভলভ করা, স্পেশালি এক্সিকিউটিভ এমবিএ বা ইভিনিং এমবিএ গুলো যেগুলো আছে, সিলেবাসটা যখন ডেভেলপ করা হয় তখন আসলে কম্বাইন্ডলি কাজ করা, এটা নিয়ে আরেকটু অ্যানালাইসিস করা, এবং সিলেবাসটা তৈরির আগেই আসলে একটা হলিস্টিক ওয়েতে আসলে জানা যে আসলে আমার মার্কেট রিকোয়ারমেন্টটা কি। আমি যদি আসলে আমার মার্কেট রিকোয়ারমেন্ট না জানি, তাহলে আমি আসলেই কিন্তু আমি যা প্রডিউস করবো এটা মার্কেটের সাথে অ্যালাইন হবে না। বুঝতে পেরেছি, আমরা রিলেভেন্ট গ্রাজুয়েট প্রডিউস করছি না, যেটা যদি টার্গেট বেস করা যায় তাহলে আমার মনে হয় এমপ্লয়মেন্ট রেট অনেক কম, মানে আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসবে। জয়া, তুমি 16 বছর বাংলাদেশে যেহেতু এইচআর এ ভালো ভালো জায়গায় জব করেছো, এখানে প্রচুর রিক্রুটমেন্ট করেছো, এইচআর এর দায়িত্বের একটা কোর জব হলো রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। তো
গত 2.5 বছর ইউকেতে গিয়েও তুমি এইচআর এর উপরে জব করেছো, এই দুটো রিক্রুটমেন্টের কি ধরনের পার্থক্য তুমি চোখে পড়েছে তোমার, যে বাংলাদেশে যে রিক্রুটমেন্টটা যে ট্র্যাডিশনে করতে বা কনভেনশন ওয়েতে আর ইউকেতে রিক্রুটমেন্টটা কি ধরনের হয় যদি বলো, তাহলে হয়তো আমাদের এইচআর প্রফেশনালরা একটু রিলেট করতে পারবে। ওকে, ইউকেতে রিক্রুটমেন্টটাতে ওরা অনেক বেশি ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নেয়, ওরা এআই বেসড হয়ে গিয়েছে। সো ওদের রিক্রুটমেন্টটা হচ্ছে জব ডিসক্রিপশনটা ওদের আগে থেকেই রেডি করা থাকে। সো জবের যেই ওরা যে সার্কুলারটা করে সেখানে যেহেতু জব ডিসক্রিপশন থাকে, বেসড অন দ্যাট কিন্তু অ্যাপ্লিকেশনটা বা সিভিটা কিন্তু আবার কাস্টমাইজ করতে হয়, এবং সেখান থেকে কিন্তু আসলে আমার জব ডিসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আছে একটা মানুষের কাজের বা তার যে রিজুমিটা আছে সেখানে আমার কত পার্সেন্ট কিওয়ার্ড ম্যাচ করছে। সো এই যে কিওয়ার্ড ম্যাচ করাটা, হ্যাঁ, এটা ওরা কিন্তু ম্যানুয়ালি করে না, এটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা, ওরা এআই দিয়ে এটা করে। সো যখন হচ্ছে একটা মানে এখানে কোনো ম্যানুয়াল কিছু করার কোনো অপশনই নেই। ওকে, ঠিক এবং আছে, বায়াসনেস আসার কোনো পসিবিলিটি নাই, প্রশ্নই আসে না। কারণ হচ্ছে আমার এআই কিন্তু মানুষকে চিনে না, আমার এআই চিনে ও জব ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো পেয়েছিল ও সেই সেম কিওয়ার্ডগুলো আমার রিজুমেতে পাচ্ছে কিনা। সো ওইখান থেকে কিন্তু সে শর্টলিস্ট করে, এআইটাই শর্টলিস্ট করে কিন্তু স্ক্রিনিং করে সেটা কিছু রিজুমে দিয়ে দিচ্ছে। ইন্টারভিউর পার্টে যাই, ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো কিন্তু হচ্ছে ভেরি সিচুয়েশন বেসড। ওকে, ঠিক আছে, এবং অ্যান্সার গুলাও দিতে হয় কিন্তু স্টার মেথডে, মানে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট। সো সেখানে কিন্তু বুঝার চেষ্টা করা হয় যে এই মানুষটাকে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন যদি দেওয়া হয় তাহলে সে তার অ্যাকশনটা কি হবে, এবং সেই অ্যাকশনটা যখন আমরা শুনি তখন আসলে কিন্তু আমরা ওখান থেকে আসলে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কত স্ট্র্যাটেজিক্যালি সে অ্যাকশনগুলো বলতে পারছে, হ্যাঁ, সেটার ভিতরে কি পরিমাণে, এবং সেই অ্যাকশনগুলো যখন বলছে সে আসলে কতগুলো পার্সপেক্টিভ খেয়াল রাখছে, কতগুলো সে রিস্ক মিনিমাইজ করছে, এবং কতটা টাইম রিলেটেড, এবং কতটুকু টাইম বাউন্ড হচ্ছে জিনিসটা। এবং রেজাল্টের ক্ষেত্রে দ্যাট ইজ টোটালি নিউমেরিক, টোটালি নিউমেরিক। তার রেজাল্টটা যে সে শো করছে এটা মানে কিন্তু এমন না যে আমি ওটা করলাম, ওটা করে আমি সাকসেসফুল হলাম, মানে কোনো কোয়ালিটেটিভ কথাবার্তা হবে না, কোনো কোয়ালিটেটিভ কথাবার্তা হবে না। রেজাল্টে কিন্তু নিউমেরিক তার, এবং এই জিনিসটা কিন্তু তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে, যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যেমন বলার মানে কোয়েশ্চেনগুলো করা হয় যে আমার এই অ্যাকশনের ফলে এত পার্সেন্ট বিজনেস গ্রোথ হবে, এত পার্সেন্ট রিটেনশন রেট বাড়বে, এই টাইপের, এত পাউন্ডের রেভিনিউ এত পাউন্ড ইনক্রিজ করেছিল। ওকে, ঠিক আছে, সো এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যেমন করা হয় তাহলে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আসলে সে আগে কি করে এসছে। এবং আরেক ধরনের সিচুয়েশন কোয়েশ্চেন করা হয়, এরকম সিচুয়েশন হলে আপনি কি করবেন। ওকে, ঠিক আছে, এবং এই কোয়েশ্চেনগুলোই তৈরি করা হয় আসলে যেই ধরনের মানে ক্রিটিক্যাল থিংকিং বা প্রবলেম সলভিং এগুলোকে মাথায় রেখে, এবং ওইটা দিয়ে না যে অর্গানাইজেশন আসলে কি ধরনের লোক চাচ্ছে এবং কি ধরনের প্রবলেম এই মুহূর্তে ফেস করছে, ওটা কিন্তু কিছুটা কিন্তু আমরা আঁচ করতে পারি। যাক, কিছুটা হয়তো আমরা গ্যাপ ডিফারেন্সটা বুঝতে পেরেছি যে এখানে ইটস অল অ্যাবাউট সিচুয়েশন বেসড। এখানে কিন্তু মানে তুমি স্টার মডেলটা যেটা বলেছো এটা হলো ওদের ইন্টারভিউতে স্পেশালি তারা মেইনটেইন করে এবং এআই এর মাধ্যমে স্ক্রিনিংটা হয়। আর এখানে যেটা হয় কোয়ালিটেটিভ কথাবার্তা হয় এবং ম্যানুয়াল, যেখানে বায়াসনেস আসার পসিবিলিটি অনেক হাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং এর আগেই তাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা তাকে একটা স্ট্র্যাটেজি বা যে কোনো জিনিস তাকে তৈরি করে পাঠাতে বলা হয়, বা তাকে ওয়াই ইউ আর সুইটেবল ফর দিস পজিশন এটার উপরে কিন্তু তাকে একটা স্টেটমেন্ট লিখতে বলা হয়। এবং সেখানে কিন্তু আসলে তার লেখার কোয়ালিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর কোয়ালিটি বা হচ্ছে সে যে প্রেজেন্ট করছে ওই কোয়ালিটি দিয়ে কিন্তু আসলে সেখানেও কিছুটা জাজমেন্ট, তাকে স্ক্রিনিং এর আগেই সেখানে একটা মার্কিং করা হয়। বুঝতে পেরেছি। সঠিক কেরিয়ার গঠনে ফ্যামিলি মাইন্ডসেট কতটুকু সাপোর্ট করে থাকে বলে তুমি মনে করো? ধরো যদি তোমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলি যে তুমি ভিকারুন্নাসে পড়াশোনা করেছো, ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে বিবিএমবিএ করেছো, এখন এই 40+ এই যে মানে সরি আমি করে ফেলছি কারণ তুমি আমাকে পার্সোনালি বলেছো, তো এই জন্য তো এখন ইয়েতে যাচ্ছ মানে ইউকেতে গিয়েছো, তো এই ধরনের কেরিয়ার ল্যাডারটাকে কন্টিনিউয়াসলি বা লার্নিংটাকে রিনিউ করার পিছনে মানে ফ্যামিলির মাইন্ডসেটটা কতটুকু সহযোগিতা করে থাকে বলে তুমি মনে করো? আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার খুব ছোটবেলা থেকেই আমার ফ্যামিলিতে স্পেশালি বাবা খুব আমাদেরকে খুব এমফাসাইজ দিতেন পড়াশোনার প্রতি, ভালো স্টুডেন্ট হতে হবে,
ঠিক আছে, ভালো স্কুলে পড়তে হবে, ভালো কলেজে পড়তে হবে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, চাকরি করলে ভালো জায়গায় করতে হবে, মানে সবই হতে হবে। এবং ফোকাসটা ছিল কিন্তু পড়াশোনা। এই ভ্যালুটা কিন্তু আমি ছোটবেলা থেকে নিয়ে বড় হয়েছি, ফ্যামিলি থেকে নিয়ে বড় হয়েছি। এবং যাই করি না কেন পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনার কোনো বয়স নেই, পড়াশোনার কোনো শেষ নেই। ঠিক আছে, সো কখনো কিন্তু আমাদেরকে শেখানো হয়নি। যেমন আমার একটা জিনিস মনে আছে, আমি যখন এসি গোদরেজে যখন প্রথম চাকরি পাই, আমি যখন আব্বাকে ডিসিশনটা আব্বার সাথে শেয়ার করি, তখন আব্বা শুধু একটা কথাই বলছেন যে তুমি বেতন নিয়ে চিন্তা করবা না, তুমি একটা অর্গানাইজেশনে কাজ করো, দে আর প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন বাংলাদেশ, সো দে হ্যাভ এ কালচার। হ্যাঁ, তাদের এই অর্গানাইজেশনের কালচার আছে, দে হ্যাভ এ ডিফাইন্ড ভ্যালু। সো সেই অর্গানাইজেশনে তুমি অনেক স্মুথলি কাজ করতে পারবে এবং ইউ উইল বি রেসপেক্টেড। সো এই ধরনের অর্গানাইজেশন যদি হয়, তাহলে তুমি কখনো টাকা নিয়ে চিন্তা করবে না, কত বেতন দিল, কত কি দিল না। আমাদেরকে কখনো কিন্তু শেখানো হয়নি যে টাকার পিছনে দৌড়া। আমাদেরকে সব সময় কিন্তু বলা হয়েছে এডুকেশন। হ্যাঁ, যে তুমি হয়তো অনেক ধনী হবা না, কিন্তু তুমি মানুষের মনে একটা জায়গা করে নিতে পারবা, তোমাকে মানুষজন রেসপেক্ট করবে, তোমাকে মানুষজন রেসপেক্ট করবে যখন তোমার ভিতর জ্ঞান থাকবে। তো এটা ছোটবেলায় একদম কিন্তু আমাদের ব্যাকবোনে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, একদমই এভাবে। সো এখনো আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে এখনো বাংলাদেশে এই জিনিসটা আছে যে একটা মেয়েকে শেখানো হয় যে তুমি আসলে পড়াশোনা করছো, আসলে একটা বিয়ে হয়ে যাবে, তারপর তুমি বাচ্চা কাচ্চা নিবা, ও ওখানেই শেষ। অতএব পড়াশোনার সাথে অন্য কিছু লিঙ্ক না। সো এই যে মেন্টালিটিটা, হ্যাঁ, এরকম মেন্টালিটি যদি ফ্যামিলি থেকে তৈরি করা হয়, তাহলে কিন্তু আমরা আসলে এদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো না, মানে ক্যারিয়ারটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, লিমিটেড হয়ে যায়। আমি আরেকটা জিনিস অ্যাড করি, যে আমি যখন দুইটা দেশের কাস্টমার সার্ভিস কম্পেয়ার করি, ইংল্যান্ডের কাস্টমার সার্ভিস দেখি, বাংলাদেশের কাস্টমার সার্ভিস দেখি, আমার কাছে মনে হয় যে এই যে ছোটবেলা থেকে তাদেরকে তারা কিন্তু ছোটবেলা থেকেই এটিকেট শিখছে স্কুলে, হাউ টু টক, হাউ টু কমিউনিকেট। আর বাংলাদেশে হচ্ছে কিন্তু কাস্টমার সার্ভিসটা একটা পর্যায়ে পরে ট্রেনিং করানো হচ্ছে। সো একটা মানুষের হচ্ছে ব্যাকবোনের ভিতরেই কিন্তু এটা আছে, তার দ্যাট ইজ ইনবিল্ট। আরেকটা জিনিস হচ্ছে ট্রেনিং করে করানো। সো এই দুইটা কাস্টমার সার্ভিসের ভিতরে আমি দেখি যে অনেক গ্যাপ কিন্তু। সো সেই ক্ষেত্রে অর্গানাইজেশন গুলো যেটা করতে পারে, কন্টিনিউয়াস তাদেরকে কাস্টমার সার্ভিস ভালো করার জন্য কন্টিনিউয়াস ট্রেনিং এর ভিতরে রাখা। এই ট্রেনিংটা আসলে একদম যদি কন্টিনিউয়াস না হয়, কারণ এইটা তো সে আসলে ছোটবেলা থেকে তার ডিএনএ তে সেভাবে ইনপুট করা হয়নি। সো এখন কিন্তু তাকে যদি কন্টিনিউয়াস ট্রেনিং না দেওয়া হয়, সে ভুলে যাবে। জয়া, এখন বাংলাদেশে একটা সুন্দর ক্যারিয়ার রেখে তারপরে আবার ইউকেতে গিয়ে ডাটা অ্যানালিটিক্সের উপর মাস্টার্স, 2.5 বছর হয়ে গেছে অলরেডি। জয়ার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আমার, অফকোর্স আমি চেষ্টা করবো, আমি তো আসলে আমার স্কিলটা নিয়েই কাজ করছি। আমি এইচআরে আরেকটা কোর্স করছি, সিআইপিডি করছি, তার সাথে আমার আগের মাস্টার্স আছে। তাহলে আমার যে জিনিসটা হচ্ছে, আসলে আমার ইংল্যান্ডে 2টা ডিগ্রি হয়ে যাচ্ছে, এইচআর প্লাস সিআইপিডি প্রফেশনাল ডিগ্রি হচ্ছে, এখানে আমার ডেটা অ্যানালিটিক্স থাকছে। সো ইন ফিউচারে আমি হয়তো বা এটা গভর্নমেন্ট জবের দিকে চেষ্টা করব। আমি জানি এটা সহজ না, কিন্তু ইংল্যান্ডে একটা সুবিধা আছে, ইংল্যান্ডে কিন্তু 30 বছরের ভিতরেই হতে হবে, বয়সের কোনো সীমা রেখা নাই। সো গভর্নমেন্ট জব I can try up to 50, যদি 50-র ভিতরে না হয় up to 60, then 60-র ভিতরে না হলে up to 70, কিন্তু I will try. ওকে দোয়া করি তোমার এই ইউকেতে গভর্নমেন্ট জবের স্বপ্নটা পূরণ হোক। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে আসলে ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে ফ্যামিলিকে খুব একটা টাইম দেওয়া হয়নি, সো একটু চেষ্টা করবো এবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স না হলে অন্তত ইন্টিগ্রেশনটা যাতে করা যায়, ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। তোমার অভিজ্ঞতার আলোকে যদি আমাদের এই লিড এইচআর টক উইথ মুরাদ এই এপিসোড বা এই শোটি এইচআর শো এর একটা বিরাট দর্শক গ্রুপ হলো গ্রাজুয়েটিং স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল যারা 0 to 5 ইয়ার্স, তো তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? দুটো অংশে করব আমি, একটা হলো তাদের জন্য পরামর্শ, দ্বিতীয় হলো যারা এই মধ্য বয়সে এসে ক্যারিয়ার মানে দেশের বাইরে যেতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে? ওকে, একটা হচ্ছে ইয়ংদের জন্য আর মিড লেভেল ক্রাইসিস, ক্যারিয়ার ক্রাইসিসে যারা পড়েছে। ওকে, সো আমার পরামর্শ থাকবে যারা ইয়ং জেনারেশন আছেন, মাত্র পাশ করেছেন, টেকনিক্যাল স্কিলটা বিল্ড করতে হবে। কারণ হচ্ছে যে অর্গানাইজেশনগুলো যখন কাউকে রিক্রুট করে, সেখানে কিন্তু আসলে থিওরির কোনো জায়গা নেই,
থিওরি ইমপ্লিমেন্টেশন করার কোনো জায়গা নেই। সো সেখানে কিন্তু আসলে আপনার থিওরিটা ইন ফিউচারে আপনার ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, কিন্তু ইনিশিয়াল জবের জন্য কিন্তু আপনার আরও কিছু কমপ্লিমেন্টারি ট্রেনিং করতে হবে, আরও কিছু কমপ্লিমেন্টারি জিনিস শিখতে হবে। সো আপনার নিজের একাডেমিক এডুকেশনটার পাশাপাশি নিজের পিছনে আরেকটু ইনভেস্ট করতে হবে লার্নিংয়ের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমি ইয়ং জেনারেশনের ভিতরে যে জিনিসটা দেখি যে তারা প্রচুর পরিমাণে আসলে সময় নষ্ট করে ফেলে আসলে। সো টাইমটাকে যদি ইউটিলাইজ করা না যায় তাহলে কিন্তু আপনি অপরচুনিটিগুলোকে ধরতে পারবেন না। সো আপনার সাথে আপনি যেই মার্কেটে আছেন, জব মার্কেটে, সেই মার্কেটে কিন্তু there is হিউজ কম্পিটিশন। আপনার সাথে কিন্তু অন্য যারা কম্পিট করছে, এই জায়গায় আপনি সাকসেসফুল হতে চাইলে কিন্তু আপনাকে টাইমগুলোকে এভরি আওয়ার এভরি মিনিট মানে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আর যারা মিড ক্যারিয়ার ক্রাইসিসে পড়ে গিয়েছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনার স্কিল এনহ্যান্স করেন, নতুন কিছু পড়েন। আরেকটা জিনিস হচ্ছে যে যেটাতে আপনার স্পেশালাইজেশন আছে সেটা তো আছেই, পাশাপাশি লিডারশিপ স্কিল ডেভেলপ করা, লিডারশিপের ট্রেনিং নেওয়া এবং অন্যান্য স্কিলগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন দেন ইউ ক্যান গ্রো ইন টি শেপ। আই মিন আদার্স ফাংশনগুলার নলেজ নেওয়া এবং সেখানে অর্গানাইজেশনগুলোকে হয়তো বা আপনি একটা ভাইব দিতে পারেন যে আপনি অন্যান্য ফাংশনগুলোও জানেন। সো 2টা থেকে 3টা ফাংশন, আরও কিছু অ্যাডিশনাল ফাংশন শেখার চেষ্টা করতে পারেন। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো একটু প্রিপারেশন নিতে হবে, অবশ্যই ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম। তবে অবশ্যই পজিটিভ জিনিস হচ্ছে দের ইজ অপরচুনিটি, একটু সময় দিতে হবে, একটু এফোর্ট দিতে হবে, দ্যাটস অল। থ্যাংক ইউ। মনোযোগ দিয়ে শুনছিলাম তোমার পরামর্শগুলো, 2টা অংশেই পরামর্শ দিয়েছো। টি শেপ বলছিল আর কি, টি শেপ আমরা আই শেপ নিয়ে বেশি চিন্তা করি, তাই না? যে আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি সেই সাবজেক্টে শুধু থাকলেই হবে, মানে এর বাইরেও যে আসলে অনেকগুলো জিনিস জানতে হয় আমাদের। অনেক মানে অর্গানাইজেশনে গিয়ে একটা ডিপার্টমেন্ট মিলে তো আর অর্গানাইজেশন না, অনেক ডিপার্টমেন্টের সঙ্গে আমাকে ইন্টারাকশন করতে হয়, সেখানে যদি কমিউনিকেশন স্কিলটা ভালো না হয়, তাই না? তারপরে জেনারেল বিজনেস ফাংশনগুলো সম্পর্কে থরো নলেজ থাকতে হলে আসলে তাহলে অ্যাডাপ্টেশনের সমস্যা হয়। লিড এইচআর টক উইথ মুরাদ এই উদ্যোগটি লিড একাডেমির এবং একান্তই ভলান্টারি। এটা সাধারণত ইয়াং গ্রাজুয়েটিং স্টুডেন্ট যারা আছে বা ইয়াং প্রফেশনাল আছে তারা এখান থেকে দেখে অনেক উপকৃত হবে। বিশেষ করে যারা মানে একটা সার্টেন পিরিয়ড পরে, একটা লম্বা এক্সপিরিয়েন্সের পরে তাদের মুখ থেকেই তাদের অভিজ্ঞতার কথাগুলো শোনানো, এই ব্যবস্থাটা করেছে লিড একাডেমি। এই যে লিড এইচআর টক উইথ মুরাদ এবং লিড একাডেমির এই উদ্যোগ সম্পর্কে তোমার মূল্যায়ন যদি বলো। ওকে, আমি এই প্রোগ্রামটা আমি যখন ইংল্যান্ডে ছিলাম আমি ওখানে বসে দেখছিলাম। সো আমি প্রায় বেশ কয়েকটা এপিসোড দেখেছি। সো আমার কাছে এই উদ্যোগটা অনেক ভালো লেগেছে একটা কারণে, কারণ হচ্ছে যে প্রথমত এটা একটা ভলেন্টারি উদ্যোগ। সো কেউ একজন ভলেন্টারি একটা উদ্যোগ নিয়েছে তার দেশের জন্য কিছু করার, তার দেশের যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে মেসেজগুলো পৌঁছে দেওয়ার, যারা এক্সপেরিয়েন্স আছে তাদের কাছ থেকে মেসেজগুলো নিয়ে তাদেরকে পৌঁছে দেওয়ার, যেটা কিনা হয়তো বা এদেরকে আসলে অনেক ইন্সপায়ার করবে। সেই ইন্সপায়ারেশন থেকে যদি আমার কিছু উপকার হয়, হ্যাঁ, ইয়ং ট্যালেন্ট যদি বের হয়ে আসে দেন সেটাই কিন্তু আসলে একটা বড় পাওয়া। সো এই যে আসলে দেশের জন্য কিছু করতে চাওয়া, আমি এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই লিড একাডেমিকে তাদের এই উদ্যোগের জন্য। ধন্যবাদ জয়া। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। তোমার শত ব্যস্ততার মাঝেও এই যে ইউকে থেকে মাত্র কয়েকদিনের জন্য এসছো, সেই জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে যে তুমি তোমার ব্যস্ত সূচি থেকে এখানে সময় দিয়েছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যদি সুযোগ হয় তাহলে অন্য সময় আমরা আবারও বসবো। দর্শক, দেখতে দেখতে আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।